আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহিনী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার একটি বাদে সবকটি নৌযান আটকানোর ঘটনায় বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। অর্থনীতি থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক প্রতিরক্ষা ও ইউরোপের ড্রোন আতঙ্ক সব ইস্যুতে কড়া অবস্থান তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা 10 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমানের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলের বাধা এবং 2 কলম্বিয়ান কর্মীকে আটকের অভিযোগে কলম্বিয়ায় কর্মরত অবশিষ্টাংশ ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্লোটিলা আটক, আন্তর্জাতিক জলদস্যুতা, বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার একটি বাদে সবকটি নৌযান আটকানোর ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা জানানো হয়েছে। ইউরোপ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত দেশে দেশে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ইসরায়েলের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান এবং দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি তোলেন। ফ্লোটিলা আটকানোর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগ তুলেছেন ফিলিস্তিনি এক আইনজীবী। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে সমুদ্র পথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার প্রথম বহর 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। জাতিসংঘ জানিয়েছে, প্রায় 2 বছরের যুদ্ধ শেষে গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই নৌবহরের উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং অবরোধকে চ্যালেঞ্জ জানানো। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, 41টি জাহাজে 4 শতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে রাজনীতিক ও জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। গত বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী একটি বাদে নৌবহরের সব নৌযান আটকে দেয়। সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে পুতিন। অর্থনীতি থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক প্রতিরক্ষা ও ইউরোপের ড্রোন আতঙ্ক সব ইস্যুতে কড়া অবস্থান তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরবরাহ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম $100 ছাড়াতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন, ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং ন্যাটোর ইস্যুতেও মতামত তুলে ধরেছেন। পুতিন বলেন, ইউরোপ ক্রমাগত সামরিকীকরণের পথে এগোচ্ছে এবং এর জবাবে রাশিয়া গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ নেবে। ন্যাটো আক্রমণের নামে রাশিয়াকে নিয়ে যে প্রচারণা চলছে তা আসলে অর্থহীন হিস্টোরিয়া। এছাড়া সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সাগর পাড়ের শহর সোচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে পুতিন এসব বলেন। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, তারা নিজেরাই বিশ্বাস করে না যে রাশিয়া ন্যাটোতে হামলা চালাবে। যদি সত্যি বিশ্বাস করে তাহলে তারা অবিশ্বাস্যভাবে অযোগ্য, কারণ এই বাজে কথায় আস্থা রাখা যায় না। আর যদি না বিশ্বাস করে তাহলে তারা কেবল অসৎ। ইউরোপের সামরিক সক্ষমতা বাড়ানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাশিয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পাল্টা জবাব দেবে দ্রুতই। পুতিন উদাহরণ টেনে বলেন, জার্মানিতে বলা হচ্ছে তাদের সেনাবাহিনী ইউরোপের সবচেয়ে শক্তিশালী বাহিনী হবে। খুব ভালো, আমরা সেটি শুনেছি এবং দেখেছি। এর মানে আসলে কি? রাশিয়া কখনো দুর্বলতা বা দ্বিধা দেখাবে না। যা করছে আমরা তা উপেক্ষা করতে পারি না। ইরানের আক্রমণ ক্ষমতা 10 গুণ বেড়েছে জেনারেল নেজাত। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা 10 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং থারাল্লাহ ঘাটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। হোসেইন নেজাত আরও বলেন, ট্রু প্রমিস 2 অভিযানের পর IRGCর এরোস্পেস কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো পূর্ণ প্রস্তুতি এবং দুর্বলতা দূরীকরণে মনোযোগ দেয়। সম্প্রতি আক্রমণের আগেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ও অপারেশনাল পরিকল্পনা আগেই শনাক্ত করে তা ভেদ করার কৌশল প্রস্তুত করা হয়েছিল। তিনি জানান, এই প্রস্তুতির ফলে ইরানি বাহিনী সক্ষমতা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তার শত্রু রাষ্ট্র ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোর উপর কার্যকর হামলা পরিচালনায় সহায়তা করছে। জেনারেল নেজাত আরও বলেন, গত জুনে 12 দিনের প্রতিরক্ষা যুদ্ধকালে যে দুর্বলতা ও ঘাটতি ছিল তা বিস্তারিত পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে। এই কাঠামোগত
শক্তিশালীকরণ নিশ্চিত করেছে যে ভবিষ্যতের শত্রু কোনো ভুল করলে আরো কঠোর ও শক্তিশালী জবাব পাবে। এই সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া শুধু অস্ত্র ও প্রযুক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ পরিকল্পনা, নিয়মিত মহড়া এবং বিভিন্ন ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়। উত্তেজনা বাড়িয়ে ভেনেজুয়েলার উপকূলের কাছে 5 মার্কিন যুদ্ধ বিমানের উপস্থিতি। ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমানের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেশটির সরকার ঘটনাটিকে সামরিক হয়রানি হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো জানান, অন্তত 5টি F-35 স্টেলথ যুদ্ধ বিমান তাদের সীমান্ত সংলগ্ন আকাশে শনাক্ত হয়েছে। তিনি এই ঘটনাকে মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি হুমকি আখ্যা দিয়ে বলেন, আমরা তাদের নজরে রেখেছি। ভেনেজুয়েলার মানুষকে ভয় দেখানো যাবে না। আমাদের জনগণ শান্তি, কাজ ও সুখ চায়, কিন্তু যুক্তরাষ্ট্র সামরিক উস্কানি দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার সরকারি বিবৃতিতে জানানো হয়, যুদ্ধ বিমানগুলো ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় 75 কিলোমিটার দূরে ছিল। যদিও এটি ভেনেজুয়েলার আকাশসীমা লঙ্ঘন করেনি, তবুও দেশটির দাবি করেছে এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং বেসামরিক বিমান চলাচলের ঝুঁকির মুখে ফেলেছে। যৌথ বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলে, ক্যারিবীয় অঞ্চলের শান্তি নষ্ট করে এমন দুঃসাহসী ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করুন। যদিও উপকূলের কাছে 5টি যুদ্ধ বিমানের উপস্থিতি নিয়ে ভেনেজুয়েলার এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের। ফ্লোটিলায় আক্রমণের জেরে ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করল কলম্বিয়া। গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলের বাধা এবং 2 কলম্বিয়ান কর্মীকে আটকের অভিযোগে কলম্বিয়ায় কর্মরত অবশিষ্ট ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। বুধবার 1 অক্টোবর এ নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। পেত্রো বলেন, ফিলিস্তিনে মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত 2 কলম্বিয়ান নারীকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েলি বাহিনী। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা ম্যানুয়েলা বেদোয়া ও লুনা ব্যারেটোকে অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। যদিও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, নৌবহরের কয়েকটি জাহাজ নিরাপদভাবে থামানো হয়েছে এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে। কলম্বিয়ার বামঘেঁষা প্রেসিডেন্ট পেত্রো গত বছরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। তবে ইসরায়েলের কনসুলেট সূত্রে জানা যায়, তারপরও তাদের 4 কূটনীতিক বেগোতায় কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে পেত্রো ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের সাম্প্রতিক ঘটনাকে নতুন আন্তর্জাতিক অপরাধ বলে আখ্যা দিয়ে ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দেন। উন্নয়ন স্থিতিশীলতার জন্য গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই। দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। গত বুধবার রাতে ফেনীর সোনাগাজীতে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিএনপি গত 18 বছর দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে ছিলেন। আমরা মনে করি বাংলাদেশের জন্য, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত এনশিওর করবে দেশে যে নির্বাচন হবে সেটি যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়, যার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।